আচ্ছা, এরপরে খেয়াল করো। একটি তড়িৎদ্বিমেরু 2 মিলিমিটার দূরে রাখা এত আধান দিয়ে তৈরি ও অক্ষ লম্ব দ্বিখণ্ডের উপর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে। আচ্ছা, তাহলে এখানে আর এর মান হচ্ছে কত? 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। আর এল এর মান কত বলো তো? 2L এর মান হচ্ছে 2 মিলিমিটার, তাহলে এল এর মান হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত? 0.001 মিটার। এইটা না? এখন তুমি যদি এটাকে স্কোয়ার করো, এটা হবে 10 ইনভার্স 2। আর এটাকে স্কোয়ার করলে কি হবে? 10 ইনভার্স 6। এটা কি বুঝছো? হুম। ওকে। বাট এটা যেহেতু মানটা যেহেতু দেওয়া আছে, তারপরও এটা যেহেতু সূত্র তোমার জানা আছে, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে সূত্র হবে কি? সূত্র হচ্ছে পি, আর এইখানে ছিল R² প্লাস L²। সমদ্বিখণ্ডকের উপর এইখানে ছিল 3/2। এটা আশা করি মনে আছে। আর এখানে তোমার পি কত? পি হচ্ছে 10 মাইক্রোকুলম, মানে Q × 2L, 10 × 10 ইনভার্স 6। 2L এর মান 2 মিলিমিটার, 2 × 10 ইনভার্স 3। আর R² মান হবে কত? 10 ইনভার্স 2। আর L² মান 10 ইনভার্স 6। আমরা তো এগুলো বের করলাম। এর পাওয়ার হচ্ছে 3/2। এখন এগুলো একবারেই এই যে ক্যালকুলেশন সেরে ফেলবা, যেহেতু ওই ধরনের ক্যালকুলেটর আছে। আর এগুলা ক্যালকুলেশন কিন্তু 100 ms এ এই যে করতে গেলে অনেক টাইমও লাগতো, এবং ভুল হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি 100 ms এ। কারণ এই টাইপের এই ক্যালকুলেশন তুমি যদি 100 ms এ এই যে ব্রাকেট ছাড়া করো তাহলে ভুল হবে। আর এইখানে এই যে ব্রাকেট দিয়ে করলেও হয়। ওকে, এটার অ্যান্সার আসে কত? এটার অ্যান্সার আসবে 17.99 ইন্টু 10⁴। অথবা তুমি যদি এটাকে 18 লেখো, কোনো সমস্যা নাই। তো তোমার কাজ হচ্ছে সূত্রগুলো মনে রাখা, এছাড়া আর কিছু না। তো সূত্র মনে রাখলেই এই চ্যাপ্টারের এই যে মানে দ্বিমেরুর ম্যাথ অন্তত ভালোভাবে সলভ করতে পারবা। এরপরে শূন্য স্থানে রাখা একটি তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধানে থাকা 2 মাইক্রোকুলম মানের দুটি সমান এবং বিপরীতমুখী তড়িৎ দ্বারা গঠিত। ওকে। দ্বিমেরুর অক্ষের উপরে কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য, লম্ব দ্বিখণ্ডকের উপর 50 সেন্টিমিটার। তড়িৎ দ্বিমেরুটিকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে বল কত ক্রিয়া করবে? আচ্ছা, এখন দেখো এই যে তোমার 5 নম্বরের যে প্রশ্নটা আছে, এখানে আর কত? আর হচ্ছে তোমার সব ক্ষেত্রে কিন্তু 50 সেন্টিমিটার বের করতে বলছে না, 50 সেন্টিমিটার দূরে। আর 2L এর মান কত? 2 সেন্টিমিটার। তাহলে এল হবে কত? 1 সেন্টিমিটার হবে না? হুম। তো এটা দেখো, এটা কিন্তু আর এর তুলনায় এল কিন্তু অনেক ছোট, একটা 50 একটা 1। সো তুমি এই ক্ষেত্রে এল কে ইগনোর করতে পারো। তো এখন তুমি যদি এই ক্ষেত্রে এল কে ইগনোর করো, তাহলে যে 1 নম্বরে তোমাকে বলছে লম্ব দ্বিখণ্ডকের উপর, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি হবে? লম্ব দ্বিখণ্ডকের উপর কি হয়? P/R³। এটা আশা করি মনে আছে। তাহলে 9 × 10⁹ পি এর মান হচ্ছে, কিউ হচ্ছে 2 মাইক্রোকুলম, 2 × 10 ইনভার্স 6। আর 2L এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2 × 10 ইনভার্স 2, 100 দ্বারা ভাগ। আর এখানে আর কত? 50 সেন্টিমিটার, মানে 0.05 এর উপরে কিউ।
এইখানে বলছে অক্ষের উপর। আর আচ্ছা, এটা তোমার 2 নম্বরে, খ নম্বরে বলছে লম্ব দ্বিখণ্ডকের উপর। তাহলে এটা 2 নম্বরে। এইখানে কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে 2.88 10^3। আর 1 নম্বরে বলছে অক্ষের উপর। তাহলে অক্ষের উপরের জন্য এই সূত্রটা কি বলতো? 2p/r কিউব, এটা না? এটা কি হ্যাঁ। মনে আছে? ওকে, এটা তো হ্যাঁ, মনে আছে। অন্য অন্য কিছু না, জাস্ট এই সূত্র, এর সাথে 2 গুণ। তো আমি যদি এইখানে জাস্ট 2 দ্বারা গুণ করে দেই, তাহলে সূত্রটা এই মানটা আসবে এরকম। আর এরপরে বলছে যে এত তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে কত বল লাভ করবে। এই 3 নম্বরের অ্যান্সার হবে কত? আমরা জানি F = Q × E। তাহলে এখানে কিউ এর মান কত? 2 মাইক্রোকুলম। 2 × 10^6। আর প্রাবল্যের মান কত? 2 × 10⁶। তাহলে অ্যান্সার হবে কত? 4 নিউটন। খুবই সহজ একটা ম্যাথ। 5 সেন্টিমিটার ব্যবধান রেখে এত নির্ণয় করা হলো। আর এখানে তোমার অক্ষ বরাবর নির্ণয় করতে বলছে, এটা তুমি নিজে এটা সলভ করে নিও, খুবই সহজ। ওকে, সো এই টপিকটা আশা করি ক্লিয়ার, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে। এরপরে আচ্ছা, এরপরে আমরা একটা গ্রাফ শিখি। গ্রাফ বলতে তোমার বয়েলের সূত্রে গ্রাফ মনে আছে? হ্যাঁ। বয়েলের সূত্রে গ্রাফ এই যে, মানে পি ভার্সেস ভি এর গ্রাফটা কিরকম হয় বলো তো? মূল বিন্দুগামী। না না, না। কি? পি ভার্সেস ভি এর গ্রাফ। কে যে দেখো, মূল বিন্দুগামী হবে কোনটা? আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল ভি না, প্রপোর্শনাল। মূল বিন্দুগামী হবে না। ইয়ে হবে। সো এখানে দেখো, এই যে ভি প্রপোর্শনাল 1/p না? তো এখন যদি আমি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, আর আমি যদি এখন এটাকে ভি ভার্সেস 1/p এর গ্রাফ যদি দেই, সেই ক্ষেত্রে এটা হবে মূল বিন্দুগামী। আর শুধুমাত্র ভি ভার্সেস পি এর যে গ্রাফ, এইটা বুঝাইছিলাম তো। তুমি যদি পি যখন সবচেয়ে কম, তখন ভি এর মান সবচেয়ে বেশি। পি আস্তে আস্তে বাড়বে, ভি আস্তে আস্তে কমবে, গ্রাফটা হয় এইরকম। হ্যাঁ, জানি। তো এইটা আমাদের এখন একটু একটু লাগবে। আর এইটা এই যে আজকে, মানে যেগুলো টপিক শেষ করবো ভাবছিলাম, যদি এগুলো শেষ করতে পারি তাহলে নেক্সট দিন আবার পরিবেশ রসায়ন শুরু করব। তো ওগুলো রিভিশন দিয়ে রাখিও, পয়লের সূত্র যা কিছু আছে পরিবেশ রসায়ন। এটা হচ্ছে চার্জিত গোলকে। এখন দেখো, এখন হচ্ছে বিভবের ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা একটু, ওকে ধরো এটা একটা গোলক। তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ধরলাম যে এই গোলকের ব্যাসার্ধ 8। তো এইখানে আমি কিছু পয়েন্ট এখানে ধরে নিই। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এবং সামনের দিকে গেলাম এইটা। ধরো যে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এবং এটা 2r এর সমান। এটা হচ্ছে ই পয়েন্ট, এবং এটা হচ্ছে 3r এর সমান।
মানে 3R মানে ধরো যে যে এ থেকে মানে সেন্টার যেটা ও, ও থেকে ডি হচ্ছে 2R, ও থেকে ই হচ্ছে 3R, এইটা। ওকে। এখন এইখানে তোমার বিভবের কিরূপ পরিবর্তন হয় এটা আমি যদি আঁকি, তো বিভবের সূত্রটা কি? কে, যদি এখানে কিউ কিউ পরিমাণে, ডিভাইড বাই কিউ ডিভাইড বাই আর, না না সরি, কিউ ডিভাইড বাই ডি আর কি, মানে কিউ ডিভাইড বাই ডি যেটা জেনারেল সূত্র, এটা হচ্ছে সূত্র। তো কে তো এই ধ্রুবক, আর ধরো যে একই পরিমাণ যদি আহ আধান থাকে, আমি যদি আধানের পরিমাণ যদি চেঞ্জ না করি, তাহলে এখানে ভি এর সাথে ডি এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? হুম। এ- এটা বুঝছো তো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো একটা জিনিস এইখানে খেয়াল করো, যা যা এই যে পড়াইছি বুঝছো, সবকিছু রিভিশনের মধ্যে রাখার ট্রাই করবা। কোন জিনিস যে এ, লাগবে কোন সময়, এটা সায়েন্সে আসলে ঠিক নেই। যে তোমার ফিজিক্সের জিনিস এই যে এই রসায়নে লাগবে, তারপরে সব জিনিস সব ক্ষেত্রেই লাগে আসলে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করে ধরো, এটা আমাদের y অক্ষ বরাবর হচ্ছে বিভব, এই বরাবর হচ্ছে ডিস্টেন্স। তো এইটুক এটা যদি আমাদের সেন্টার পয়েন্ট হয়, ধরো এটা সেন্টার পয়েন্ট বা কেন্দ্র, আর এইটুক ডিস্টেন্স হচ্ছে আর। ওকে। এই যে তোমার, আমি যদি একটা গোলকের কেন্দ্র থেকে শুরু করি, কেন্দ্র থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত যাওয়া পর্যন্ত, মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত গেলে এই ডিস্টেন্সটা কি হয়, ব্যাসার্ধের সমান হয় না? তো আমার এইটুক ডিস্টেন্স যদি ব্যাসার্ধ এই যে পর্যন্ত হয়, তাহলে এইটুক ডিস্টেন্স পর্যন্ত বিভবের কি কোনো চেঞ্জ হবে? না। আমরা তো জানি ব্যাসার্ধ পর্যন্ত বিভব সমান, তো ব্যাসার্ধ পর্যন্ত যদি বিভব সমান হয়, তাহলে এই পয়েন্টে গ্রাফটা কি হবে, একদম সরলরৈখিক হবে না? এই ব্যাসার্ধ পর্যন্ত, এটা কি বুঝছো? হ্যাঁ, হবে। হুম, বুঝছি। ওকে। এখন তুমি যদি এই যে এখন তুমি যদি ব্যাসার্ধ ক্রস করে যাও, অর্থাৎ সি বিন্দু ক্রস করে যত ডি বিন্দু এবং ই বিন্দুর দিকে যাবা, মানে তোমার দূরত্ব বাড়তে থাকবে। এখন বাইরে গেলে দূরত্বের সাথে বিভবের সম্পর্কটা কি, এই যে তোমার এই যে হয় ব্যস্তানুপাতিক না? এই যে ভি এর সাথে ডি এর সম্পর্ক কি, গোলকের বাইরে ব্যাস। ব্যস্তানুপাতিক। তো যদি ব্যস্তানুপাতিক হয়, তখন এই এই গ্রাফটা তোমার ডিস্টেন্স বাড়ার সাথে সাথে, ধরো যে 2R, 3R, অথবা আরো ডিস্টেন্স বাড়ার সাথে সাথে এগুলা হবে এই বয়েলের সূত্রে গ্রাফের মতো। এই যে বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ব্যাসার্ধ পর্যন্ত কিন্তু বিভবের কোনো চেঞ্জ হবে না। তারপর ব্যাসার্ধ পার হয়ে গেলে বা পৃষ্ঠ থেকে বের হয়ে গেলে তখন বয়েলের সূত্রের মতো চেঞ্জ হবে। এটা আশা করি ক্লিয়ার। ওকে। এখন দেখো, এই প্রাবল্যের ক্ষেত্রে আমি যদি এই গোলকটা যদি বিবেচনা করি, এই যে সেন্টার থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত প্রাবল্য এই যে কত বলতো? এই যে ও থেকে এ বিন্দু এই যে পর্যন্ত প্রাবল্য এই যে কত হবে এখানে? 0। হ্যাঁ, শূন্য, কারণ গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। আচ্ছা, এরপরে তুমি যত বাইরে যাবা, ধরো এগুলো 2R ডিস্টেন্স, এগুলো 3R ডিস্টেন্স, এরপরে আরো তুমি যদি সামনের দিকে যাও, সেই ক্ষেত্রে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা আমরা জানি কে, কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে এখন যদি কিউ যদি ধ্রুবক হয়, কে তো এমনিতেই ধ্রুবক, তাহলে এর সাথে সম্পর্কটা কি হচ্ছে, ডি স্কোয়ার। তাহলে এটা বর্গের ব্যস্তানুপাতিক,
এই জিনিসটা খুবই ভালোভাবে এটা বুঝবা, এটা হচ্ছে, আর এটা কি, এটা শুধুমাত্র ব্যস্তানুপাতিক। আচ্ছা দাঁড়াও, আমি একটু গ্রাফটা একটু বড় করে আঁকি, তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। ওয়েট, আচ্ছা দাঁড়াও, আমি এই দুইটা গ্রাফ একটু বড় করে আঁকি। এটা তো এই তো বুঝছো, সমস্যা নাই, আবার আঁকি একবার একটু বড় করে। তাহলে আমাদের এখানে এই ছিল কি, যে ব্যাসার্ধ পর্যন্ত তো কোনো চেঞ্জ নাই, সো এটা যদি আমাদের ব্যাসার্ধ পর্যন্ত ডিস্টেন্স হয়, এই পর্যন্ত বিভব কি হবে, স্থির থাকবে। এবং ব্যাসার্ধ পার হয়ে গেলে বিভবটা বয়লের সূত্রের মতো ধীরে ধীরে হ্রাস পাবে। এইভাবে না? এইটাই ছিল। ওকে, এখন আমি যদি এই ক্ষেত্রে যদি গ্রাফটা আঁকি, এই ক্ষেত্রে গ্রাফের কি চেঞ্জ হবে? এখন যদি আমার ওয়াই অক্ষ বরাবর প্রাবল্য থাকে বা ই থাকে, আর এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, তো প্রাবল্যের সাথে ডিস্টেন্সের সম্পর্ক কি? ধরো এইটা আমার হচ্ছে আর বিন্দু, বা এইটুক ডিস্টেন্স পর্যন্ত ব্যাসার্ধের সমান। তো এইটুক ডিস্টেন্স পর্যন্ত তো প্রাবল্য নাই, তার মানে এইখানে কিন্তু কোনো প্রাবল্যের লেখ আসবে না। এই যে এই পয়েন্টটা কিন্তু শূন্য হবে, এটা, এইখানে কোনো প্রাবল্যের লেখ আসবে না, কারণ মান শূন্য। এটা আশা করি এটা ক্লিয়ার। তো এইটুক, এই যে এই পয়েন্ট পর্যন্ত প্রাবল্যের লেখ ফাঁকা থাকবে, এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এরপরে দূরত্ব বাড়ার আমার সাথে সাথে, মানে তুমি যখন গোলকের পৃষ্ঠের বাইরে চলে যাবা, তখন দূরত্ব বাড়ার সাথে সাথে এই কি হবে বলো তো, প্রাবল্য অবশ্যই কমবে। বাট বিভব হচ্ছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক, আর এটা বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো, কে তাড়াতাড়ি হ্রাস পাবে, বিভব নাকি প্রাবল্য? প্রাবল্য। হ্যাঁ, প্রাবল্য তো বর্গের ব্যস্তানুপাতিক আরে হ্রাস পাচ্ছে। তো ধরো যে 5 মিটার বাড়লে তোমার বিভব যদি 1/5 গুণ হয়, আর প্রাবল্য হবে কত, 1/25 গুণ, না? এর হুম চেয়ে এটা হুম বর্গ হারে হ্রাস পাবে। তার মানে এই যে দেখো, বিভবের এই যে গ্রাফটার দিকে এই যে খেয়াল করো, বিভবের গ্রাফটা যত আস্তে আস্তে নিচের দিকে আসছে, প্রাবল্যের গ্রাফটা কিন্তু তত আস্তে আস্তে আসবে না, এইটা একেবারেই এই ডিরেক্ট নিচের দিকে চলে আসবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে এটা খেয়াল রাখবে, কারণ প্রাবল্য অনেক বেশি তাড়াতাড়ি হ্রাস পাবে, সো এটা কিন্তু বিভবের গ্রাফের মতো এত ধীরে ধীরে কিন্তু ঢালু হবে না, এটা একবারে কিন্তু ঢালু হয়ে যাবে। এটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে যদিও, মানে এরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে টাচ তো করবে না, এটা হচ্ছে লিখতে হবে আসলে এই যে এরকম। দেখো, এই এই বিভবের লেকটা কিন্তু একটু উঁচু, আর এটা কিন্তু একটু নিচু থাকবে, কারণ এটা অনেক জোরে হ্রাস পাবে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। সো দুইটা গ্রাফই ভালোভাবে মনে রাখবো। বাট এমনিতে নর্মালি আঁকার ক্ষেত্রে সেম মনে হলেও, এই বিভবের গ্রাফ অনেক ধীরে ধীরে হ্রাস পাবে, প্রাবল্যের গ্রাফ একবারে অনেক জোরে হ্রাস পাবে। এই এই জিনিসটা আসলে ক্লিয়ার। ওকে। আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। এটা তোমার এই গ নাম্বারটা হোমওয়ার্ক। এখন এই যে ঘ নম্বরটা কি হবে, এই যে এই গ নম্বর তো পারবে, ডি বিন্দুতে প্রাবল্য, সো দুইটা চার্জ আছে, দুইটা চার্জের জন্য
প্রাবল্য ডিরেকশন গুলা দেখবা, তারপর মান বের করবা, তারপর ভেক্টরের নিয়ম অনুযায়ী লব্ধি প্রাবল্য বের করবা। আচ্ছা, এখন ঘ নম্বরে এখানে এইখানে কি হবে? এখন এখানে খেয়াল করো, ঘ নম্বরে বলছে চার্জ দ্বয়কে পরস্পর স্পর্শ করে পুনরায় স্বস্থানে মানে আগের স্থানে রাখা হলে বলের মান এবং প্রকৃতির কিরূপ পরিবর্তন হবে। এখন এই যে তোমার প্রথম ক্ষেত্রে কি হবে বলো তো? প্রথম ক্ষেত্রে বলের মান কি হবে? 9 × 10⁻৯। একটা চার্জের মান 6 আর একটা 10। তাহলে 6 × 10 -6 মিলে -12। মানে দুইটা মাইক্রোকুলম্বের জন্য তো -6 করে লেখা লাগবে না? তো আমি একবারে -12 লিখলাম। আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 20 সেন্টিমিটার। তার মানে 0.2 মিটার এর উপরে স্কোয়ার। ওকে, 6 × 10 10⁻12.2 স্কোয়ার। এটা হবে 27, মানে 13.5 এত নিউটন। এখন এই বলটা অবশ্যই আকর্ষণ ধর্মী না, কারণ একটা প্লাস আর একটা মাইনাস। আর এই দ্বিতীয় হুম। ক্ষেত্রে এই কি হবে বলো? এখন একটা জিনিস খেয়াল করো, কালকে এটা বলছিলাম যে আমাদের বইতে ম্যাক্সিমাম চার্জ মানে যদি এই যে গোলক বা আধান যদি দেওয়া থাকে, এগুলো সম আয়তনের আধান দেওয়া থাকে। তো সময় আয়তনের যদি গোলক দেওয়া থাকে, তাহলে সেইগুলোকে কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বা এইখানে বলছে তুমি যদি ডিরেক্ট স্পর্শ করো, তাহলে এখন তুমি যদি দুইটা এই গোলককে যদি স্পর্শ করো, যেইটার বিভব যেইটার বেশি হবে সেইখান থেকে আধান আরেকটার দিকে পরিবাহিত হবে, এটা তো আমরা জানি। তো যেহেতু এখানে যেহেতু কিছু বলে নাই যে এটার ব্যাসার্ধ কত বা আয়তন কত, তো আমরা ধরেই নিব যে এরা সম আয়তনের। তো সম আয়তনের যদি হয়, এদেরকে স্পর্শ করার পরে কালকে এটা বলছিলাম এরা উভয়ই Q1 + Q2/2 সংখ্যক আধান ধারণ করবে উভয় গোলকই। এটা মনে আছে? হ্যাঁ, আছে। ওকে, তাহলে এখন এক্ষেত্রে উভয়ের আধান কি হবে? 6 - 10/2 -4/2 মানে -2 মাইক্রোকুলম। তাহলে উভয়ের কাছেই এই পরিমাণে আধান আছে। তো এই ক্ষেত্রে বল হবে কত? আবার তুমি স্থানে রাখছো, মানে তারা যে অবস্থানে ছিল সেই অবস্থানে। 9 × 10⁻৯, দুইটারই কাছে 2 2 করে আছে, তাহলে 2 × 2 মাইক্রোকুলম। 6 6 -12 স্থানে রাখছো, তাহলে ডিস্টেন্সটা সেমই হবে। এখন এদের মধ্যবর্তী বল অবশ্যই বিকর্ষণ ধর্মী হয়ে গেছে, কারণ তাদের দুইজনের কাছেই মাইনাস মাইনাস চার্জ আছে। তো এখন এদের এই যে যে বলের মান এটা 0.9 নিউটন হয়ে গেছে। তো এই যে এখন বলের মানের পরিবর্তন এই কি হবে? মানের পরিবর্তন হবে তোমার 13। তুমি এখানে লিখবা যে বল হ্রাস পাবে, মানে এই বলের মানটা এত নিউটন কি হবে? হ্রাস পাবে। এবং এই এই নতুন ক্ষেত্রে বল এই কি বলতো? বিকর্ষণ ধর্মী। এখন বাংলা লেখাগুলা লিখে দিও যে নতুন ক্ষেত্রে বলের মান এত হ্রাস পাবে এবং বল বিকর্ষণ ধর্মী হবে। এটা আশা করি এটা বুঝছো। সহজ। আচ্ছা, এরপরে, হ্যাঁ এরপরে এটা পড়ো। এই যে ভোল্ট পার মিটার, এটা এই যে কার একক? ভোল্ট পার মিটার।
প্রাবল্য। এটা প্যারাবোলার এক, তো এটা পড়ো। এখন বলছে 200 ভোল্ট পার মিটার নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে, ম্যাথ গুলো অনেক ইন্টারেস্টিং আর কি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? একটু আগে চলে গেছিল মনে হয়। হ্যাঁ, আছে তো স্ক্রিন শেয়ার। যাই। ওকে, এখন দেখো, ধরো একটা এখানে তড়িৎ ক্ষেত্র আছে এবং তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বলছে নিম্নমুখী, তাহলে ই এর আমাদের ডিরেকশন হচ্ছে নিম্নমুখী। ওকে, 4 কেজি ভরের একটি সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হলো। এখন একটা সুতার মাধ্যমে একটা বল এইখানে, ধরো একটা বল এইখানে রাখছে, 4 গ্রাম ভর, যার ভর হচ্ছে 4 গ্রাম। আচ্ছা, আমি এখানে ভরটা আপাতত না লিখি, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে এর চার্জটা হচ্ছে -2 মাইক্রো। ওকে, এখন এর সুতার টান নির্ণয় করতে বলছে। সুতার টান এই যে কোন দিকে হবে বলো, বলো তাড়াতাড়ি বলো। এটা তবে ঝুলন্ত বিন্দুর দিকে হবে, মানে উপরে। হ্যাঁ, এইটা হবে এই ঝুলন বিন্দুর দিকে, এই দিকে, তাহলে টি হচ্ছে অবশ্যই উপরে। আর একটা এ, তড়িৎ ক্ষেত্রে তুমি একটা চার্জ নিয়ে আসছো, তো সেটা তো অবশ্যই F = QE পরিমাণে একটা বল লাভ করবে। এখন তোমার কিউ এর মানও জানা, ই এর মান তো দেওয়াই 200 ভোল্ট পার মিটার। এখন এই এফ এর ডিরেকশনটা এই যে কোন বরাবর হবে বলো তো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। বলো, এফ এর ডিরেকশনটা কোন দিকে হবে? এটা কালকে পড়াইছিলাম। বলো, এটা মনে নাই? এই যে তোমার নেগেটিভ চার্জ কোন দিকে বল লাভ করে এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসলে? হুম। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। হ্যাঁ, এটা হবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে তোমার তড়িৎ ক্ষেত্র যদি নিচের দিকে হয়, তাহলে এফ এর ডিরেকশন হবে উপরের দিকে। এটা আশা করি এটা বুঝছো। আর যেহেতু এর একটা ভর আছে, সেহেতু এর উপর অবশ্যই mg কাজ করবে নিচের দিকে। ওকে, তো এখন দেখো, একটি সুতা বল দিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, মানে ঝুলিয়ে দেওয়া আছে বলতে বলটা ওইখানে স্থির অবস্থায় আছে। তো এই টাইপের প্রশ্নে তুমি ধরেই নিবা যে যদি সুতা দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে রাখা হয়, এই টাইপের আরো একটা ম্যাথ আমরা মেবি যে করছিলাম এর আগে। তো সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া আছে মানে ওইটা ঝুলে থাকা অবস্থায় স্থির অবস্থায় আছে, এইটা আমরা ধরে নিব। আচ্ছা, এখানে ঝুলন্ত, এখানে বাংলা ভাষার কিছু ভুল হইছে। ঝুলন্ত অবস্থায় স্থিরভাবে আছে, যেহেতু স্থিরভাবে আছে, অতএব কি সকল বলের লব্ধি কি হবে, এর উপর 0 হবে না? হ্যাঁ। ওকে, এখন এর উপর ক্রিয়াশীল সকল বলের লব্ধি কিন্তু 0। এখন এর উপরে উপরের দিকে দুইটা বল ক্রিয়াশীল। এখন এই যে আমি যখন পড়াইছিলাম নিউটনের বলবিদ্যায় আনত তলের অনেকগুলা জিনিস পড়াইছিলাম না? এখন যদি ওইগুলা মনে থাকে, এখন এটা এই যে বলো তো দেখি, এখানে লব্ধিটা কি হবে? লব্ধি তো 0, এখন এখানে লব্ধি এই কি হবে বলো, তাড়াতাড়ি বলো। লব্ধি কি হবে বলো? এইটা বলতে পারতেছো না? এখানে উপরের দিকে বল হচ্ছে দুইটা, তাহলে
ওইদিকে মোট লব্ধি হচ্ছে এফ প্লাস টি, আর নিচের দিকে হচ্ছে এম জি। এটা কি হবে? এটা সমান 0। এটা সহজ। তো এগুলা ভেক্টর প্লাস নিউটন বলবিদ্যা, এগুলো অনেক ভালোভাবে এগুলো শিখাইছিলাম, এগুলো এখন এসে পারা উচিত। আচ্ছা, এখন আমার টি এর মানটা বের করতে বলছে, সুতার টান। সো টি ইজ ইকুয়াল টু কি হবে? এম জি মাইনাস এফ। ওকে। সো এম কত? এম হচ্ছে 4 গ্রাম, মানে 0.004 কেজি। আর দেখো জি এর মান 9.8 ইউজ করা যাবে না, প্রশ্নে 10 বলেই দিছে। আর এফ ইজ ইকুয়াল টু কিউ ই। কিউ এর মান হচ্ছে 2 × 10⁻⁶, আর ই এর মান হচ্ছে 200। 0.004 × 10⁻², সো এটা হবে 0.0396 নিউটন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এই যে এগুলা ভেক্টর আর নিউটনের বলবিদ্যা খুবই ভালোভাবে জানলে এগুলাতে সমস্যা হবে না। সো মেইন জিনিস হচ্ছে আর কি ভেক্টরের, এই চ্যাপ্টারে অনেক জায়গায় ভেক্টর লাগে। এটা তো অলরেডি দেখছো যে এইখানে কত জায়গায় ভেক্টর লাগে। ওকে। এখন যদি বলটা ধনাত্মক চার্জে চার্জিত হয়, এবং সুতার সর্বোচ্চ টান এত হয়, তাহলে কি ঘটবে? এখন আমাদের এইখানে সেম ভাবে আবারও সুতার টান বের করতে হবে। এবং যদি সুতার টান 0.04 এর থেকে বেশি হয়, তাহলে ছিঁড়ে যাবে। আর যদি কম হয়, তাহলে ওইটা স্থির অবস্থাতেই এতে থাকবে। ওকে। এখন আবার এটা একটু বের করি। আমাদের প্রাবল্যের ডিরেকশন তো সেমই আছে, নিচের দিকে। এখন এই যে ঝুলন বিন্দু থেকে এইখানে যে বস্তুটা আছে, এখন একে বলছে যে প্লাস চার্জে চার্জিত করে দিছে 2 মাইক্রোকুলম, +2। এখন এর উপরে এই যে সুতার টান তো অলওয়েজ টি তো উপরে, এখন এর উপরে এফ এর ডিরেকশন এই যে কোন দিকে হবে? হুম, তাড়াতাড়ি এইটা বলো। হবে তাহলে নিচে, নিচের দিকে হ্যাঁ, নিচের দিকে, কারণ নাকি? ই যেই দিকে আমাদের প্লাস চার্জ সেই দিকে বল লাভ করে, তাহলে এফ এর ডিরেকশন হবে ই এর দিকে। আর যেহেতু এর ভর আছে, তো ভরের জন্য একটা এমজি তো নিচের দিকেই থাকবে। এখন সেম ভাবে এখন এখানে আহ, কি হবে? যেহেতু তোমার ঝুলন্ত অবস্থায় স্থির আছে, সেহেতু এখানে কি হবে? সকল বলের লব্ধি 0। এখন এখানে বলের লব্ধি কি হবে বলো তো? এটা হবে এফ প্লাস এম জি মাইনাস টি ইকুয়াল 0। হ্যাঁ, সকল বলের লব্ধি 0। তাহলে এখানে লব্ধি হবে এফ প্লাস এম জি মাইনাস টি ইকুয়াল টু 0। এখন এই ক্ষেত্রে টি হবে এফ প্লাস এম জি। এফ মানে আমরা জানি কিউ ই, আর এম জি। এখন এইখানে তুমি আচ্ছা, এখন তুমি মান বসায় এগুলা ক্যালকুলেশন করিও। আমি ডিরেক্ট যদি লিখি, 2 × 10⁻⁶ ই এর মান হচ্ছে 200, প্লাস 0.004 ইন্টু জি এর মান হচ্ছে 10, এইটা আসবে 0.0404 নিউটন। এইটা হচ্ছে সুতার টান। এখন দেখো, এখন কিন্তু এখানে 0.04 লেখা যাবে না, কারণ এই যে তোমার এখানে অলরেডি 0.04 দেওয়া আছে না তো। এ- যেহেতু খুবই ক্ষুদ্র মান, তো তোমাকে দশমিকের পরে সব সংখ্যাই নিতে হবে। এখন সর্বোচ্চ টানকে তুমি যদি টি ড্যাশ যদি ধরে নাও, যে সর্বোচ্চ টান টি ড্যাশ সমান হচ্ছে 0.04 নিউটন, প্রশ্নে দেওয়া। আর এখন আমাদের তড়িৎ ক্ষেত্রে যে টানটা হচ্ছে, এটা তো সর্বোচ্চ টান থেকে বড়। এটা বুঝছো তো না? এটা সর্বোচ্চ টান থেকে বড়। তাহলে হুম। এখন এই কি হবে বলতো? এই দড়িটা ছিঁড়ে যাবে।
বা এখানে এই যে কি বলছে, তার বলছে নাকি দড়ি বলছে, আচ্ছা সুতাটা, আচ্ছা যাই হোক, এখানে তাহলে সুতাটা ছিঁড়ে যাবে। তো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেক চ্যাপ্টারেরই কনসেপ্ট লাগে। সুতাটা ছিঁড়ে যাবে, এটা বুঝছো তো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা এখন এই ম্যাথটা, এই যে তোমার গ নাম্বারটা হোমওয়ার্ক, এটা কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এটা তো পারবা, এই টাইপের অনেক ম্যাথে সলভ করাইছে। এখন দেখো, এখন এখানে দুইটা চার্জ আছে, একটা আছে -1 টেন ইনভার্স 6 কুলম, আর একটা আছে 4 টেন ইনভার্স 6 কুলম। এরা পরস্পর 3 মিটার দূরত্বে আছে। ঘ নম্বরে বলছে এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, ঘ নম্বরে বলছে যে Q1 চার্জকে, এই এই প্রশ্নটা পড়ো, Q1 চার্জকে Q2 চার্জ থেকে মুক্ত করতে সম্পাদিত কাজ। এখন একটা জিনিস খেয়াল করো, Q1 চার্জকে তুমি যদি Q2 চার্জকে মুক্ত করতে চাও, মুক্ত করা বলতে কি বোঝায়? মুক্ত করা বলতে বোঝায় যে Q1 চার্জের উপরে Q2 চার্জের আর কোনো প্রভাব থাকবে না। এটা বুঝছো যে এখানে কি বলছে? হ্যাঁ, তো যদি Q1 চার্জকে Q2 চার্জের প্রভাব মুক্ত করতে চাও, তাহলে Q1 চার্জকে অসীম দূরত্বে নিয়ে আসতে হবে। এটা ক্লিয়ার? একে অসীমে নিয়ে আসতে হবে, যাতে Q2 হুম, এর আর কোনো প্রভাব না থাকে। ধরো ছিল তোমার এ বিন্দুতে, তুমি নিয়ে আসলা অসীমে বি বিন্দুতে, তাহলে তোমার এখানে কাজের পরিমাণটা বের করতে বলছে। কাজ মানে কি? W Q × V। তুমি কোন চার্জ থেকে নিয়ে যাবা অসীমে? Q1 কে, তাহলে কিউ এর মান হবে কত? 1 × 10⁻⁶। এটা বুঝছো তো না? আর ভি এখানে কি? ভি তো বিভব হ্যাঁ, পার্থক্য। বুঝছি। আমার যে বিন্দুতে নিয়ে আসবো VB, যে বিন্দুতে ছিল VA, এইটা না? এখন ভিবি কত বলো তো? ভিবি তো অসীম, ভিবি কত? 0। ও অসীমে বিভক্ত 0 হয়, এটা তো জানা আছে অন্তত। হ্যাঁ, আর VA কি বলতো? VA হচ্ছে এই যে Q2 চার্জের জন্য এ বিন্দুতে বিভব, এটা কি হবে? 9 × 10⁹। Q2 চার্জের জন্য একটা জিনিস এখানে খুবই সাবধান, এখানে কিন্তু চার্জের মান কোনটা বসবে? Q2 এর মানটা বসবে, এটা ভালোভাবে যে খেয়াল রাখবা। কারণ এ আচ্ছা। বিন্দুতে বিভব কার জন্য হবে? Q2 এর জন্য। আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 3 মিটার। এই যে বুঝছো এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে একটা অ্যান্সার আসবে মাইনাস। মাইনাস দ্বারা বোঝায় আসলে যে এখানে বাইরে থেকে এই কাজ করা লাগবে। মাইনাস চার্জ মানে মাইনাস মান দ্বারা এটাই বোঝায় যে বাইরে থেকে কাজ করা লাগবে। কারণ বাইরে থেকে কেন এই কাজ করা লাগবে? কারণ দুইটার মধ্যে আকর্ষণ বল আছে, Q2 তো Q1 কে টেনে ধরে রাখবে। এখন তুমি যদি সরাইতে চাও, তো তোমার আকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে একটা বল প্রয়োগ করা লাগবে, এই জন্য মূলত কাজের মানটা মাইনাস আসে। এটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, আজকে এখানে থাক। আর তুমি এই পরিবেশ রসায়ন একটু রিভিশন দিয়ে রাখিও, নেক্সট দিন পরিবেশ রসায়ন পড়বে। এখানে থাক আজকে।